সব শেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে। তুমি সহজে থাকো, আমার সহ্য করার সময় দাও। আবারও আগুনের কবলে গুলশান ডিএনসিসি মার্কেট, কাঁচা বাজার সহ একাংশ পুড়ে ছাই, জীবিকার অবলম্বন হারিয়ে অসহায় দোকানিরা। গতবারের আগুনের পর ফায়ার সার্ভিসের পরামর্শ মানেনি ডিএনসিসি কর্তৃপক্ষ, শাস্তিহীন ব্যবস্থা জিইয়ে রাখার কারণেই বারবার দুর্ঘটনা, মত বিশেষজ্ঞদের। রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনেই নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা, নেই প্রশস্ত সিঁড়িও, মালিকদের বাধ্য করার পরামর্শ। চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি সপ্তাহেই কমছে রমজানে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম, কারসাজি না হলে দাম নিয়ন্ত্রণে থাকার আশা ব্যবসায়ীদের। এবং রাজধানীতে জমে উঠছে পহেলা বৈশাখের কেনাকাটা, বিপণী বিতানের পাশাপাশি স্থানীয় মেলায় ক্রেতাদের ভিড়, পোশাকে প্রাধান্য পাচ্ছে বাঙালিয়ানা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত শেষ না হতেই 2 দিন পর এবার গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। এতে কাঁচাবাজারের বিভিন্ন দোকান পুড়ে গেছে। ভোর 5:30টার পর মার্কেটের একটি সুগন্ধির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের 2.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুড়ে যায় মার্কেটের বিভিন্ন অবকাঠামো। বনানীর ভয়ঙ্কর আগুনের উত্তাপ না কমতেই আবারও এক ভয়ঙ্কর সকাল। সূর্য ওঠার আগেই আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ার কুণ্ডলিতে ঘুম ভাঙে গুলশানবাসীর। ততক্ষণে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়েছে ডিএনসিসি মার্কেটের পুরো কাঁচা বাজারে। ফজর নামাজের পর আগুনটা শুরু হয়েছে। আমি এসে দেখছি যে আগুন দপ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিস আসছে কিন্তু তেমন কিছু করতে পারে না। একজন মুরব্বী ছিল, তার ডাক্তার ডাকা হইতেছে, সে বুঝতেছে না যে কিসের জন্য। পরে মুরব্বী বলতেছে এখানে আগুন জলদি নামেন আপনি। পরে সে তার অন্য সাথে দিয়ে নামানো হয়েছে। তারে আগুন নেভাতে একে একে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট হাজির হয় ঘটনাস্থলে। কিছুক্ষণের মধ্যেই সেনা, বিমান ও নৌবাহিনীও যোগ দেয় উদ্ধার কাজে। তবে বনানীর মতো গুলশানেও পানির সংকটে বিপাকে পড়তে হয় ফায়ার সার্ভিসকে। আমি কি করব রে বা, তালা খুলতে পারে সেকেন্ডের মধ্যে ধরে গেছে আমার দোকানটা এই পাশে। সেকেন্ডে মানে 10 মিনিট হয় নাই। আমার পোলাপান 12-13 জন পোলাপান সবারই ফোন দিছি, আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। পানি কত দিতে আছে, পানি হঠাৎ বন্ধ হয়ে যায়, তো আগুন আবার ওদিকে ধরতে আছে। মানে গাড়ি পানি দিতে আছে, হঠাৎ বন্ধ হয়ে যায়, 5 মিনিট 10 মিনিট বয়ে থাকে, হেরা বয়ে থাকে, পানি নিয়ে কি করবো। নতুন ভাবে গুছাই আমরা দোকান নিয়ে বসছিলাম, নতুন করে আমাদের আবার অগ্নিকাণ্ড হয়ে আমাদের সব শেষ হয়ে গেছে। পাইপ ধরে রাখছি, পানি নাই। আমাদের পাশে পানির অনেক বড় লেক আছে, এখানেই কিন্তু গুলশান গোদারাঘাট আমাদের এখান থেকে একেবারেই কাছে। এত কাছে থাকার পরে কিন্তু আমরা পর্যাপ্ত পানি পাচ্ছি বলে মনে হচ্ছে না। আগুনে কোনো প্রাণহানি না ঘটলেও ক্ষয়ক্ষতি হয় কাঁচামাল সহ বিভিন্ন জিনিসপত্রের। 2.5 ঘন্টা সব ইউনিটের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের অভিযোগ, একাধিকবার নোটিশ দিলেও মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তবে মার্কেটটির নিরাপত্তায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। আপনারা জানেন যে এখানে ফায়ারের পানির খুবই স্বল্পতা। এখানে 3 থেকে 4 বার নোটিশ দেওয়া হয়েছে সাবধানের জন্য, 3 থেকে 4 বার দেওয়া হয়েছে, শুধরায় নাই। পারফিউম দোকানে আগুনটা লেগেছে এবং আমরা এখন চেষ্টা করছি যেটা আগুন না ছড়িয়ে যায়, আমরা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করি। তারপরে আমরা অবশ্যই কি ধরনের ব্যবস্থা করব, আবার কেন হলো, এটা কি ধরনের পার্মানেন্ট কোনো সলিউশন কি করতে পারি কি না পারি, সবগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ জানাবো আপনাদেরকে। এর আগে 2017 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ডিএনসিসি মার্কেট। তারপর ব্যবসায়ীদের সাহায্যে কর্তৃপক্ষ নতুন করে অবকাঠামো নির্মাণ করে দেয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সেখানে চলছে উদ্ধার কাজ, সরাসরি চলে যাচ্ছে সেখানে। ডিএনসিসি 1 নম্বর মার্কেট কাঁচা বাজার, সেই কাঁচা বাজারের ঠিক এখন বলা যায় যে কঙ্কাল অবশিষ্ট রয়েছে এখানে। এই কঙ্কালের মধ্যেই
ব্যবসায়ীরা যারা এখানে রয়েছেন, সংশ্লিষ্ট ব্যবসায়ী, তারাই আসলে হাতড়িয়ে বেড়াচ্ছেন শেষ সম্বলটুকু খোঁজার চেষ্টা করছেন, শেষ অবলম্বনটুকু খোঁজার চেষ্টা করছেন। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন ছবিতে যে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা রয়েছেন, ছোট সন্তানটিও পর্যন্ত এখানে চলে এসেছে এবং পরিবারের অন্য সদস্যরাও পর্যন্ত ছুটে এসেছে এখানে, যেই প্রতিষ্ঠান থেকে তাদের জীবিকা নির্বাহ হতো, যেই প্রতিষ্ঠান থেকে তাদের ভরণ পোষণের ব্যবস্থা হতো, ভাতের ব্যবস্থা হতো, খাবারের ব্যবস্থা হতো, সেটি আসলে তাদের যে চলার যে অবলম্বন, তাদের বেঁচে থাকার যে অবলম্বন, সেই প্রতিষ্ঠানটি আসলে একেবারে দুমড়ে মুচড়ে পুড়ে গিয়ে ছাই হয়ে গিয়েছে। এবং আপনাকে বলে রাখি যে ডিএনসিসি 1 নম্বর কাঁচা মার্কেট, এখানে কিন্তু অসংখ্য প্রায় 300টি দোকান ছিল এবং এই ছোট ছোট দোকান, প্রত্যেকটি সাইজে কিন্তু অনেক ছোট দোকান, এবং এই প্রত্যেকটি ছোট দোকানই কিন্তু লোহার যে অ্যাঙ্গেল, সেই লোহার অ্যাঙ্গেলে তৈরি, লোহার অ্যাঙ্গেল দিয়ে কাঠামো দিয়ে এখানে তৈরি করা হয়েছিল। এবং আগুন এতটাই ভয়াবহ ছিল যে এই যে আগুন, সেই আগুন কিন্তু লোহার অ্যাঙ্গেলগুলোকেও কিন্তু আগুনের যে তীব্রতা, সেই তীব্রতার ফলশ্রুতিতে লোহার অ্যাঙ্গেলে কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে লোহার অ্যাঙ্গেলগুলো কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং এখানে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো ছিল, একেবারে আলু সিদ্ধ হয়ে গিয়েছে, সবজি কিচ্ছু নেই, পাশাপাশি অন্যান্য যে পণ্যগুলো ছিল সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। মধ্য কথা, এখানে ব্যবসায়ীদের যে শেষ সম্বলটুকু, শেষ অবলম্বনটুকু, সেটা আসলে পুড়ে একেবারে কয়লা হয়ে গিয়েছে। পাশাপাশি এখানে বলা যায় এবং বলি যে কিছু ব্যবসায়ী তাদের যে গত রাতেই যে তারা গচ্ছিত যে ক্যাশে তারা যে টাকা রেখে গিয়েছিলেন দোকানের ক্যাশে, সেই টাকাগুলো কিন্তু পুড়ে গিয়েছে। সেই টাকাগুলো উঁচু করে আমাদের দেখাচ্ছিলেন যে সেই টাকাগুলো পুড়ে গিয়েছে। তো সবুজ, এই মুহূর্তে বলা যায় যে পুলিশের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। গুলশান যে পাকা মার্কেট রয়েছে 2 তলা, সেই পাকা মার্কেটের পার্কিংয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ব্যবসায়ীদের বলা হয়েছে যে ব্যবসায়ীরা যেন তাদের যে সংশ্লিষ্ট দোকানগুলো রয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা রয়েছেন, তারা আসলে সেখানে গিয়ে তথ্যপত্র দিলে কর্তৃপক্ষ যথাযথ সে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটিও কিন্তু আগামী 3 দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবেন বলে জানা গেছে। তো সব মিলিয়ে এখানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীর সদস্য সহ ডিএনসিসি, রোভার স্কাউট, প্রত্যেকটি সংস্থা এখানে সবশেষ যেই উদ্ধার তৎপরতা, সবশেষ যে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা সবগুলো সংস্থা সরকারের এখানে সহায়তা করছেন, চেষ্টা করছেন এবং ব্যবসায়ীরাও তাদের যে শেষ সম্বলটুকু সেটি আসলে খোঁজার চেষ্টা করছেন এই ধ্বংসস্তূপের মধ্য থেকে। তো এই ছিল আমার হাতে গুলশান ডিএনসিসি মার্কেট থেকে আগুন লাগার সব খবর। নিয়ন্ত্রণে এসেছে গুলশান ডিএনসিসি মার্কেটের আগুন, এখন চলছে উদ্ধার কাজ। সেখান থেকে সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন রিপোর্টার তোহা খান তামিম। বছরের পর বছর শাস্তিহীন সংস্কৃতি জিইয়ে রাখার কারণেই নগরে আগুনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যকর ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র সতর্কীকরণের মধ্য দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে সেবা সংস্থাগুলো। সকালে সময় সংবাদকে এসব কথা বলেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। শাস্তিহীন সংস্কৃতির মধ্যে দিয়ে গত 1 যুগ ধরে লক্ষাধিক আগুনের ঘটনা ঘটেছে এবং এই লক্ষাধিক আগুনের ঘটনায় একটিরও মামলা বা বিচার আমরা করতে পারিনি। তাই বলে আমাদের অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ আছে কিনা এটা আমাদের ভাবতে হবে। আর এই আগুনগুলো বারবার মনে করিয়ে দিচ্ছে, ভাবনা তো দূরের কথা, কার্যকর যদি আমরা না হই তাহলে শুধু মালের ক্ষতি হবে না, ব্যাপকভাবে জানেরও ক্ষতি হবে। কমপ্লায়েন্স অডিট করে প্রতিটি ভবন বসবাসযোগ্য, ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করার যাবতীয় অনুশাসন প্রতিপালিত হচ্ছে কিনা সেটি নির্ধারণ করেন। কেবল দেশেই নয়, সারা পৃথিবীতে অগ্নি দুর্ঘটনায় শীর্ষে আছেন ঢাকার বাসিন্দারা। অথচ রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনেই নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা, নেই প্রশস্ত সিঁড়ি, পানির ব্যবস্থাপনাও। এসব নিশ্চিতে ব্যবস্থা নিতে মালিকদের বাধ্য করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 2018 সালে সারা দেশে 8,461টি আবাসিক ভবনে আগুন লাগে। এর মধ্যে 2088টি দুর্ঘটনায় ছিল ঢাকায়। শিল্প কারখানায় 1131টি অগ্নিকাণ্ডের 526টি রাজধানীতে। বেলার এক পরিসংখ্যানে দেখা যায় গত 1 দশকে 16,000 অগ্নিকাণ্ডে সারা দেশে মৃতের সংখ্যা প্রতি বছর গড়ে 159 জন। অথচ 2018তেই ঢাকায় মৃতের সংখ্যা 121 জন।
এবছর এরই মধ্যে শতাধিক প্রাণ আগুনের বলি হয়েছে। বিশেষজ্ঞরা বলেন ভবনের অনুমোদিত নকশার দাগ পাল্টায় মালিকের ইচ্ছায়, সাথে ব্যবহার বিধিও। নকশা পাশ করে নিয়ে চলে গেল, তারপর বিল্ডিং ৫-৭ বছর, অনেক সময় 10 বছরও লাগে, কারণ ওই 22 তলা ভবন তৈরি করতে টাইম লাগবে। তা যখন হলো তখন কিন্তু এই ডিপার্টমেন্টের সাথে ওরা আর কখনোই ফিরে তাকাবে না। অকুপেশনাল সার্টিফিকেটটা বেশি ইম্পর্টেন্ট, এবং এইটা যখন দেওয়া হবে তখন তাদের কাছ থেকে এই ডিপার্টমেন্টগুলোকে আবারও তাদেরকে সাইন করাতে হবে যে হ্যাঁ আমি যেটা বলেছিলাম আমি সেটা করেছি, আপনি আসেন দেখেন। বছর বছর মাথা তোলা বহুতল ভবনগুলোর বেশিরভাগেই অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে প্রতিরোধ করার নিজস্ব সক্ষমতা নেই। এমনকি ধোঁয়া এড়িয়ে বেরিয়ে আসার মতো প্রশস্ত সিঁড়ি বা পানির ব্যবস্থাপনাও রাখার বিষয়টি আমলে নেয় না কেউ। ফলে গত 10 বছরে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়লেও ভবনের সংখ্যার আনুপাতিক হারে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বহুগুণে। একটা সেফ এসকেপ রুট, মানুষ যেন আগুন লাগতে নেমে আসতে পারে, এখানে স্মোক থাকবে না, আগুন থাকবে না। আরেকটা হচ্ছে ফায়ার লিফটটা থাকতে হবে, আগুন লাগলে যেন ফায়ারের যারা লোক তারা গিয়ে যেন ফায়ার ফাইটিংয়ের জন্য লিফটে ইউজ করতে পারে। এই দুইটা জিনিস নাই কারো, সব বিল্ডিংয়ের ক্ষেত্রে, তবে হ্যারিস বিল্ডিংয়ের ক্ষেত্রে এগুলি অত্যন্ত বাধ্যতামূলক। যে কোনো বিল্ডিংয়ের ফায়ারের জন্য মডিফিকেশন সম্ভব, যদি গভর্নমেন্ট ইম্পোজ করতে চায় অবশ্যই সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন শহরের সব ভবন দ্রুত যাচাই করে নকশা অনুযায়ী যথাযথ ফায়ার এক্সিট এবং প্রয়োজনীয় পানি ও অগ্নি নিরোধের ব্যবস্থাপনা নিশ্চিতে বাধ্য করতে হবে মালিকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমতে থাকার পাশাপাশি চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি মজুদ গড়ে ওঠা স্থিতাবস্থা ফিরেছে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে। বিশেষ করে প্রতি সপ্তাহে তেল, চিনি, ডাল, ছোলা এবং আদা, রসুন, পেঁয়াজের মতো সব ধরনের ভোগ্যপণ্যের দাম কেজিতে 1 থেকে 2 টাকা করে কমেছে। আগামী 1 মাস কোনো রকম কারসাজি না হলে আসন্ন রমজানে ভোগ্যপণ্যের দাম পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রমজানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভোজ্য তেলের। এই সময় 3 থেকে 3.5 লাখ মেট্রিক টন তেলের চাহিদা থাকে। আর এই চাহিদার কথা মাথায় রেখে প্রতি বছরে চলে দাম বাড়ানোর কারসাজি। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমে আসায় দেশের বাজারেও তেলের দাম কমছে। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সামনের রমজানেও আমার মনে হচ্ছে বাজার স্থিতিশীল থাকতে পারে। আর যেহেতু মজুদ বেশি, সে কারণে আমাদের উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। টাকার বিপরীতে ডলার রেট বাড়ার অজুহাতে গত কয়েক মাস ধরে দেশের বাজারে চিনির দাম বাড়ছিল, যে কারণে আসন্ন রমজানে চিনির বাজারে অস্থিরতার আশঙ্কা সৃষ্টি হয়। কিন্তু পর্যাপ্ত মজুদ গড়ে ওঠায় চিনির বাজারে সে আশঙ্কা দূর হয়েছে। আন্তর্জাতিক বাজার অনেক কম, কিন্তু মিলাররা যদি আপনার সরবরাহ স্বাভাবিক না রাখে তাহলে অবশ্যই চিনির দাম কিন্তু রমজানে বাড়তে থাকবে। রমজান শুরুর আগেই অস্থির হয়ে ওঠে ছোলার বাজার। 60 টাকার ছোলার দাম হয়ে যায় 90 টাকার বেশি। কিন্তু এবার এখনও বাজারে ছোলা বিক্রি হচ্ছে 60 থেকে 61 টাকা দরে। একইভাবে কমেছে সব ধরনের ডালের দাম। ছোলা ছিল আপনার প্রায় 65 করে, সেটা এখন আপনার 62-63-তে যাচ্ছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2টি পয়েন্টে ওজন স্কেল কার্যকর থাকায় রমজানের শেষ মুহূর্তে ভোগ্যপণ্যের দাম নিয়ে কারসাজি হতে পারে বলে শঙ্কা এই ব্যবসায়ী নেতার। যদি স্কেল বসানো হয় এটা সারা বাংলাদেশে বসানো হোক, অথবা এটা প্রত্যাহার করা হোক। এটা প্রত্যাহার করলে প্রত্যেকটা ভোগ্যপণ্যের জিনিস এবং প্রত্যেকটা জিনিসের দাম অনেকটা স্বাভাবিক অবস্থায় থাকবে। এদিকে পাইকারি হিসেবে কেজিতে 2 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে আদা, রসুন এবং পেঁয়াজের মতো সাধারণ মশলার দাম। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ 9 টাকা, আদা 65 টাকা এবং রসুন 75 টাকা দরে বিক্রি হচ্ছে। এলসি অনুযায়ী ভোগ্যপণ্য বাজারে আসতে শুরু করেছে। আর তাই ব্যবসায়ীরা বলছেন তেমন কোনো কারসাজি না হলে আগামী রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়ার কোনো সংখ্যাই নেই। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। কৃষক পর্যায়ে সরকারের ধান চাল ক্রয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজধানীর পাইকারি বাজারের চাল ব্যবসায়ীরা। এতে দীর্ঘদিনের নেতিবাচক প্রভাবের পর বাজারে কিছুটা চাঙ্গা ভাব আসবে বলে জানান তারা। চালের বাজার স্থিতিশীল থাকলেও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দর, তবে দাম কমেছে আদা ও রসুনের। চিনি, আটা, ময়দার দর বস্তায় 20 টাকা পর্যন্ত কমলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে জিরা ও এলাচ। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে এসে রিপোর্ট করেছেন মামুন আবদুল্লাহ।
একদিকে ক্রমবর্ধমান হারে প্রতি সপ্তাহেই চালের দর কমা, অন্যদিকে আগমন বড় মৌসুমের। এমন সময় মাঠ পর্যায়ের কৃষকের কাছ থেকে সরকারের ধান কেনার সিদ্ধান্ত সময়োপযোগী বলে মনে করেন রাজধানীর পাইকারি চাল ব্যবসায়ীরা। তবে এই সুযোগে কোনো মধ্যস্বত্বভোগীরা যেন কোনো সুবিধা নিতে না পারে সেদিকে নজর রাখার পরামর্শ তাদের। মোকামে যদি 36 টাকা কিনে সরকার, সেক্ষেত্রে বাজারে এটার প্রভাব পড়বে, বাজার বাড়বে মোটা চালগুলা। রেটটা কৃষক যেন পায় সে মনিটর করা, মাঝখানে কোনো সিন্ডিকেট বা কোনো মজুতদারি এগুলো যেন না হয়। চালের বাজার স্থিতিশীল থাকলেও চড়া পেঁয়াজের দর। কেজিতে 3 টাকা পর্যন্ত বেড়েছে দেশি ও এলসি পেঁয়াজের দাম। তবে দর কমেছে আদা ও রসুনের। দেশি পেঁয়াজটা কেজিতে 3 টাকা 4 টাকা বাড়ছে, আর এলসি পেঁয়াজের বাজারও বেশি। গেল সপ্তাহে যে পেঁয়াজটা বেঁচেছিল 15-16 টাকা, এই সপ্তাহে 17-18 টাকা বাজার। রসুনের বাজারও কমছে, এটা ছিল আপনার 85, এই সপ্তাহে 80-82 টাকা। মুদিবাজারে খেসারির ডাল ছাড়া স্থিতিশীল রয়েছে সব ধরনের ডালের দর। তবে বস্তা প্রতি 20 টাকা পর্যন্ত দর কমেছে আটা, ময়দা ও চিনির। চিনি বিক্রি করছি হলো 2415 টাকা 20 টাকা, এই সপ্তাহে বেশি 2400 টাকা। ময়দা বিক্রি করছি হলো 2415 টাকা 20 টাকা, বেশি 1400 টাকা। দেশি মসুরের ডাল বিক্রি করতেছি 75 থেকে 80, বস্তায় 200 টাকা বাড়ছে হলো খেসারির ডাল। ঊর্ধ্বমুখী এলাচের দর এ সপ্তাহেও বেড়েছে কেজিতে 50 টাকা। তবে অপরিবর্তিত রয়েছে জিরা, কাজু বাদাম, গোলমরিচ, পেস্তা বাদাম এবং সব ধরনের ভোজ্য তেলের দর। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রক্রিয়াজাত খাবারে নন ফুড গ্রেড রং মেশালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রাজধানীতে 5 দিন ব্যাপী আয়োজিত ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোর উদ্বোধন করে একথা বলা হয়। এখানে সরকারি নীতি সহায়তা বাড়ালে দেশেই বিশ্বমানের খাদ্যপণ্য উৎপাদন ও প্যাকেজিং সম্ভব বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। রিপোর্ট মামুন আব্দুল্লাহর। ডাব কেটে নয়, এবার প্যাকেট খুললেই অনায়াসে মিলবে তার পানি। শুধু ডাবই নয়, আপেল কিংবা আঙুরের স্বাদও মিলবে সুদৃশ্য প্যাকেটে। এমন প্রক্রিয়াজাত খাবার এবং খাবার প্রক্রিয়াজাতের নানান মেশিন দেখতে দর্শনার্থীদের এই ভিড়। আমি আসলে অভিভূত যে এখানে বেশ কিছু নতুন নতুন টেকনোলজি এসেছে এবং কোয়ালিটি কন্ট্রোলের যে ব্যাপারগুলো আছে এবং কনসালটেন্সি সার্ভিসও আছে। বড় বড় ইনস্ট্রুমেন্টগুলো দেখলাম, প্যাকেজিংটা কিভাবে করে সেটা দেখলাম এবং বিভিন্ন ফুড গ্রেডেড প্লাস্টিক কন্টেইনারগুলো দেখলাম। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এগ্রো ফুড এক্সপোর 4র্থবারের আয়োজন, যেখানে আধুনিক প্রযুক্তির খাদ্য প্রক্রিয়াজাত যন্ত্রপাতির পাশাপাশি দেখা মিলছে খাবারের ব্যবহৃত নানান কেমিক্যালও। সঠিক নীতি সহায়তা পেলে এ খাতের সম্প্রসারণ সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা। 10 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত ডাল ভাজা, মটর ভাজা করতে পারবেন। এটার প্রাইসটা 2,80,000 টাকা। ইঞ্জিনিয়ারদের টেকনোলজিক্যালি সাউন্ড করার জন্য যদি বিদেশি ট্রেনিং বা বিশ্ববিদ্যালয়গুলোতে, ইনস্টিটিউশনগুলোতে ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায়। সরকার না এগোলে এটা হচ্ছে না, আর ব্যাংকে আমাদের একটু এগিয়ে আসতে হবে। খাবারে বিষাক্ত রাসায়নিক মেশালে কঠোর শাস্তির কথা জানিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নবাবপুর এবং বিভিন্ন জায়গায় যারা ফুড গ্রেডের কালার এবং ফ্র্যাগনেন্স যেগুলো ফ্লেভার যারা ইম্পোর্ট করে, প্রত্যেকটা দোকানে আমরা যাব, যে আমরা দেখব যে এগুলো করা হচ্ছে কিনা। যারা এই ধরনের টেক্সটাইল কালার বা অনুমোদিত কালার বা ফ্লেভার ব্যবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রক্রিয়াজাত খাবারের পাশাপাশি গৃহস্থালী ও তৈরি পোশাকের সমাহারও দেখা যায় অন্য হলগুলোতে, যেখানে প্রায় 80টি স্টল তুলে ধরছে দেশ বিদেশের নানান পণ্য। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে আস্তে আস্তে জমতে শুরু করেছে পহেলা বৈশাখের কেনাকাটা। বড় বিপণী বিতানের পাশাপাশি পাড়া মহল্লার দোকান, এমনকি স্থানীয় মেলা থেকেও পোশাক কিনছেন অনেকে। বাহারি রঙের ও নানা ডিজাইনের পোশাকে যথারীতি প্রাধান্য পাচ্ছে বাঙালিয়ানার ছাপ। আরও জানাচ্ছেন মিজানুর রহমান কবির। বাংলা নতুন বছরকে বরণ করতে নতুন পোশাকের কথা উঠলেই শাহবাগের আজিজ সুপারমার্কেটের নামটি সবার আগে চলে আসে। প্রতি বছরের মতো এবারও বিশেষ বিশেষ রং ও ডিজাইনের পোশাক শোভা পাচ্ছে প্রতিটি দোকানেই। নির্ঝঞ্ঝাট কেনাকাটা করতে একটু আগে ভাগে ক্রেতারা চলে আসছেন এখানে। মেয়ের জন্য, ছেলের জন্য বৈশাখ উপলক্ষে একটু কেনাকাটা। 30 তারিখে পরীক্ষা বলে তখন তো শেষ হবে বৈশাখের আগে, তখন তো আর বের হওয়া সম্ভব নেই। বৈশাখের জিনিস কিনতে। কার কার সাথে এসেছো? বাবা মা। এখন কিনলে একটু দামের মধ্যে পছন্দের মতো কিনতে পারবো। বাংলা নববর্ষ হিসেবে সবারই একটা চাহিদা থাকে একটু নতুন কাপড় পরার জন্য। বিক্রেতারা জানান, উৎসবের পোশাকের বিশেষায়িত দোকানগুলোতে প্রতি বছরই নতুনত্ব আনার চেষ্টা থাকে।
পাঞ্জাবি, পায়জামা, ফতুয়া, শাড়ি, থ্রি পিসের পাশাপাশি টি শার্ট ও গেঞ্জি এবং অন্যান্য পোশাকেও সব বয়সীদের জন্য রয়েছে পর্যাপ্ত সংগ্রহ। টি শার্টটার পাঞ্জাবিটা মূলত আর কি বৈশাখের জন্য আমরা কাজটা করছি। প্রত্যেকটা দোকানে আমরা বৈশাখের কালেকশন আমরা তুলে ফেলছি অলরেডি ডিসপ্লেতে। বৈশাখের বেচা বিক্রি টুকটাক শুরু হয়েছে, সামনে যত দিন যাবে তত বেচা বিক্রি বাড়বে। স্থানীয় মেলাতেও বেচাকেনায় বৈশাখকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। মেলা হচ্ছে যখন যে এই সামনে বৈশাখী মেলায় কি নিয়ে আসলো ওনারা দেখার জন্যই আসে আর কি। বৈশাখী মাল তুলছি, আসরের পর্দা বেচাকি নিয়ে আল্লাহ দিলে মনে করেন 9টা তরি 10টা তরি বেচাকি নিয়ে। মার্কেটের চেয়ে মেলা একটু সব ধরনের জিনিসই পাওয়া যায়, কিন্তু একটু ভালো পাওয়া যায়, দামও সস্তা পাওয়া যায়। পহেলা বৈশাখ যত ঘনিয়ে আসবে ব্যস্ততা ততটাই বাড়বে। বিভিন্ন ছাড় ও অফারের মিশেলে জমজমাট হবে শপিং মলগুলো, এমন আশাবাদ বিক্রেতাদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর 2 তীরে বন্ধ হয়ে যাওয়া উচ্ছেদ অভিযান পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী। এই মুহূর্তে নগরের সদরঘাটে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ সবুজ। আদালতের নির্দেশ অনুযায়ী কর্ণফুলী নদীর যে অবৈধ উচ্ছেদ, সেই দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ শুরু করার জন্য আজকে কিন্তু এখানে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা দেখছি কর্ণফুলী নদীতে যারা সাম্পান চালায় সেই সাম্পান মাঝিরা যেমন এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে, তেমনি এলাকাবাসী, এছাড়া খাল ও নদী রক্ষা যারা কমিটি রয়েছে তারাও কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আসলে সবার একটি দাবি হচ্ছে, গত 4ই ফেব্রুয়ারি যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল সেটি 9ই ফেব্রুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযান চলেছিল। 5 দিনের এই উচ্ছেদ অভিযানে প্রায় 10 একর জায়গা উচ্ছেদ করা হয়েছে এবং এরপর কোন এক অদৃশ্য শক্তির কারণে চট্টগ্রামে কিন্তু কর্ণফুলী নদীর যে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান সেটি বন্ধ হয়ে গেছে বলে এখানে অভিযোগ করেছে নদী ও খাল রক্ষা আন্দোলন কমিটি। এবং তারা বলেছে জেলা প্রশাসন এবং ভূমি মন্ত্রীও আশ্বাস দিয়েছিল যে 17ই ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান শুরু হবে, কিন্তু আসলে মার্চ মাস শেষ হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কোনো দ্বিতীয় পর্যায়ের আর উচ্ছেদ অভিযান শুরু হয়নি। সেক্ষেত্রে নানা ধরনের তাল বাহানা করে উচ্ছেদ অভিযান অনেকটা পিছিয়ে দেওয়া হচ্ছে বলে ওইখানে থেকে অভিযোগ করা হয়েছে। সেক্ষেত্রে তারা বলছে আর 1 মাস পরে হয়তো বর্ষা শুরু হবে, সেক্ষেত্রে বর্ষা শুরু হলে তখন আর কোনোভাবেই উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হবে না। তাই বর্ষার আগেই কিন্তু দ্বিতীয় পর্যায়ের যে উচ্ছেদ অভিযান সেটি শুরু করার জন্য এই মানববন্ধন থেকে কিন্তু দাবি জানানো হয়েছে। সেক্ষেত্রে তারা বলছে অবিলম্বে যদি উচ্ছেদ অভিযান শুরু করা না হয় তাহলে কিন্তু তারা আদালত অবমাননা করা হয়েছে বলে সেক্ষেত্রে তারা কিন্তু আদালতের শরণাপন্ন হবেন। সেক্ষেত্রে চট্টগ্রামে যে কর্ণফুলী নদীর উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল গত 4ই ফেব্রুয়ারি, সেটি একটি রিট আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল এবং আমরা দেখেছি প্রথম পর্যায়ে চট্টগ্রামের যে সদরঘাট এলাকা রয়েছে এখান থেকে প্রায় আগ্রাবাদ এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান করা হয়েছিল। সেক্ষেত্রে 230টি যে অবৈধ স্থাপনা রয়েছে সেই 230টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে সেগুলো উচ্ছেদ করা হয়েছে, সেটিও আমরা দেখেছি। এবং এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে যেসব বড় আমরা দেখেছি এখানে গুদাম ছিল সবকিছুই কিন্তু উচ্ছেদ করা হয়েছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে এবং কোনো এক অজানা কারণে কিন্তু দ্বিতীয় পর্যায়ে যে উচ্ছেদ অভিযান সেটি যেমন জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু করা যাচ্ছে না, তেমনি ভূমি মন্ত্রীও যেমন আশ্বাস দিয়েছিল কর্ণফুলী নদীতে যে অবৈধ দখলদার রয়েছে প্রায় 158 একর জায়গা কিন্তু এখানে অবৈধ দখলদার রয়েছে, তার মধ্যে শুধুমাত্র 10 একর জায়গা এখানে উচ্ছেদ করা হয়েছে। সেক্ষেত্রে বাকি যেসব জায়গা রয়েছে সব জায়গা কিন্তু উচ্ছেদের দাবি জানানো হয়েছে। আর আজকে আমরা দেখেছি মানববন্ধনে যারা সাম্পান মাঝিরা অংশগ্রহণ করেছে তারা তাদের কর্ণফুলী নদীতে সাম্পান চালনা বন্ধ রেখে বইটা হাতে মানববন্ধনে অংশগ্রহণ করেছে যাতে কর্ণফুলী নদীকে বাঁচানো যায়, কর্ণফুলী নদীর যে উচ্ছেদ অভিযান সেটি আবার চলমান করা যায় এবং কর্ণফুলী নদীর যে নাব্যতা সেই নাব্যতাও কিন্তু আবার ফিরিয়ে আনা যায়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সবুজ। চট্টগ্রামে কর্ণফুলী নদীর 2 তীরে বন্ধ হয়ে যাওয়া উচ্ছেদ অভিযান পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী। সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজের অগ্রগতি না হওয়ার অভিযোগে গাইবান্ধার যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে আসন্ন বর্ষা মৌসুমে বন্যা ও ব্যাপক ভাঙনের আশঙ্কায় রয়েছেন সদর ও ফুলছড়ি উপজেলার কয়েক লাখ মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নতুন কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পুনরায় প্রকল্পের কাজ শুরু করা হবে। জেলা প্রতিনিধি আতাউল হক সাগরের ছবি ও রিপন আকন্দের তথ্য নিয়ে রিপোর্ট।
গত বছরের জুনে গাইবান্ধায় মেগা প্রকল্প যমুনা নদীর ডান তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেন তৎকালীন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। এরপর থেকে সদরের বাগড়িয়া, ফুলছড়ির বালাসীঘাট, গণকবর ও সিংড়ে এলাকায় চলছে ব্লক তৈরির কাজ। দুটি উপজেলার এই 4টি পয়েন্টে নদীর লুপ কাটিং করে 6 থেকে 8 ফিট গভীর ক্যানেল তৈরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রকল্পের মেয়াদ অনুযায়ী 2020 সালের জুন মাসে কাজ শেষ করতে হবে। তবে নিয়ম অনুযায়ী আরও 1 বছর সময় বাড়ানো যাবে। কিন্তু গত 9 মাসে কাজের মাত্র 2% শেষ হয়েছে। এমতাবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজের অগ্রগতি হয়নি এমন অভিযোগ করে প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে আসন্ন বর্ষা মৌসুমে বন্যা ও ভাঙন আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী প্রায় 10 লাখ মানুষ। এই দোকানগুলো আছে, এই দোকানগুলো থাকবে না। তো এটা যদি নদীর কাজ দ্রুত না করে তাহলে এখানকার জনগণ অনেক ক্ষয়ক্ষতি হবে। 8 থেকে 9 কিলো দূরে ছিল এই নদী। সেই নদী ভাঙতে 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 এখন শহর ধরার অবস্থায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের এই প্রতিনিধির দাবি, কমপক্ষে 28 দিন আগে নোটিশ দেওয়ার নিয়ম থাকলেও মাত্র 1 সপ্তাহের ঘোষণায় প্রকল্পের কাজটি বন্ধ করা হয়েছে। এখন এই কাজের যে সময় পিক আওয়ার, যে সময় কাজের গতি বেড়ে গেছে, ঠিক সেই সময় কি অসৎ উদ্দেশ্যে কাজটি বাতিল করা হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, বর্তমান বা নতুন কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে পুনরায় প্রকল্পের কাজ শুরু করা হবে। টেন্স কাটিং ওরা কিছু অংশ কাটছে, এখন যে ঠিকাদারি আসুক পরবর্তীতে তারা ওখান থেকে কাজ শুরু করবে। প্লাস হলো এই ঠিকাদারও যদি স্যাররা কি মনে করে জানি না, স্যাররা যদি এই ঠিকাদারকেও যদি প্রোভাইড করতে চায় তারপরে তারা কাজ কন্টিনিউ করবে। 295 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর 4500 মিটার এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে এই মেগা প্রকল্প। সময় সংবাদ, গাইবান্ধা। চট্টগ্রামে পথ শিশুদের 2টি স্কুলের শিক্ষার্থীদের জাপানের এডুকেশন প্রজেক্টের আওতায় কম্পিউটার ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল নগরীর 16 শহর রেলওয়ে স্টেশন সংলগ্ন পথ শিশুদের স্কুল ইরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঝুপড়ির তত্ত্বাবধানে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের হিতোবেইশি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও পরিচালক সিচিরো ইউনিকোরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর মামুনুর রশিদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমার বাসটা দোকানে ভাই সব শেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে। আল্লাহ তুমি সহজে থাকো, আমার সহ্য করার শক্তি দাও। আবারও আগুনের কবলে গুলশান ডিএনসিসি মার্কেট, কাঁচা বাজার সহ একাংশ পুড়ে ছাই। ধ্বংসস্তূপের শেষ সম্বল খুঁজছেন দোকানিরা। গতবারের আগুনের পর ফায়ার সার্ভিসের পরামর্শ মানেনি ডিএনসিসি মার্কেট কর্তৃপক্ষ। শাস্তিহীন ব্যবস্থা জিইয়ে রাখার কারণেই বারবার দুর্ঘটনা, মত বিশেষজ্ঞদের। বহুতল ভবনে অগ্নি নিরাপত্তা পর্যবেক্ষণে কাল থেকে 15 দিনের অভিযান। প্রয়োজনে নিয়মিত তদারকি করবে ভ্রাম্যমাণ আদালত, জানালেন গণপূর্তমন্ত্রী। এবং রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনেই নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা, নেই প্রশস্ত সিঁড়ি, পানির ব্যবস্থাপনা। মালিকদের বাধ্য করার পরামর্শ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।